গাজা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 56 ফিলিস্তিনি, আহত 6 শতাধিক। জাতিসংঘের কর্মীদের হামাসের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে ভিসা সীমিত করল তেল আবিব। সীমান্ত নিয়ে বিরোধের জেরে উত্তপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাতে নিহত 12। যুদ্ধের আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষকে। 7 সপ্তাহ পর ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু। পুতিন জেলেনস্কি বৈঠক চায় কিয়েভ, কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হতে পারে সাক্ষাৎ, জানালো মস্কো। পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না ইরান, প্রয়োজনে তেল আবিবের সঙ্গে আবারও সংঘাতে যাওয়ার ঘোষণা। চলমান যুদ্ধ বিরতিতেও ভরসা নেই, জানালেন পেজেশকিয়ান। এবং শত শত বাঙালি মুসলিমকে আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সরকার। HRW প্রতিবেদন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। রাশিয়ার আমুর প্রদেশে 49 যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমান, সব আরোহীর মৃত্যু। বনাঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। নতুন করে সহিংসতায় ফের রক্তাক্ত গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 56 জন, আহত হয়েছেন 6 শতাধিক। হাসপাতাল ও সহায়তা কেন্দ্রে হামলা চলছে একযোগে। এদিকে জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরা হামাসের পক্ষ নিচ্ছে এমন অভিযোগ এনে তাদের ভিসা সীমিত করেছে ইসরায়েল। গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই। নুসাইরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কয়েকজন। সহায়তা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলির ঘটনাও থামছে না। এমন অবস্থায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন গাজার বাসিন্দারা। অনাহারে আছে অন্তত 90,000 শিশু। অপুষ্টির কারণে অনেকের শারীরিক অবস্থা সংকটজনক। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। উপত্যকার প্রায় 1/3 মানুষ দিনে একবারও খেতে পারছেন না। দ্রুত ত্রাণ না পেলে বিপুল সংখ্যক নারী শিশু প্রাণ হারাবে বলে সতর্ক করেছে সংস্থাটি। তবে গাজার এমন অবস্থার দায় হামাসের ওপর চাপিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্টের দাবি, তাদের সেনারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে। উল্টো হামাসই ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংকটের মূল কারণ ইসরায়েলি অবরোধ ও ত্রাণ কেন্দ্রের বাইরে হামলা। মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের দূত ড্যানি দানন দাবি করেন, জাতিসংঘের মানবিক সংস্থা OCHA ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্ব করছে। তার দাবি, সংস্থাটির অনেক কর্মী হামাসের সঙ্গে সম্পর্কিত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের নিরাপত্তা যাচাই চলছে এবং কিছু কর্মীর ভিসা নবায়ন হবে না। এছাড়া আন্তর্জাতিক কর্মীদের মাত্র 1 মাসের জন্য ভিসা দেয়া হবে বলেও জানান দানন। গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও পুরোপুরি নিজেদের দখলে নেয়ার কৌশল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরের দখল প্রসঙ্গে প্রতীকী ভোট পাশ করেছে। হামাস ও ফিলিস্তিনি সংগঠনগুলো এটিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। এদিকে নেতানিয়াহুকে ষড়যন্ত্রের অভিযোগে এক বৃদ্ধা নারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি, 70 বছর বয়সী ওই নারী নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় এবং অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সীমান্ত নিয়ে বিরোধের জেরে উত্তপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৃহস্পতিবার সংঘাতে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। এখন পর্যন্ত নিহত হয়েছেন 12 থাই নাগরিক। সেনা ও শিশুসহ আহত হয়েছে বেশ কয়েকজন। উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে। বন্ধ করে দেয়া হয়েছে দুই দেশের সীমান্ত। যুদ্ধের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। বৃহস্পতিবার কম্বোডিয়ার ওডার মিনচে প্রদেশের তাওমুয়ান থম মন্দির সংলগ্ন এলাকায় গোলাগুলি হয়। থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া প্রথমে ড্রোন পাঠিয়ে পরে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে ছিল আর্টিলারি ও BM-21 রকেট। থাই সরকারের অভিযোগ, কাপেজোয়িং জেলায় সাধারণ মানুষকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে সীমান্তে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণের দাবি করেছে থাইল্যান্ড। একই সঙ্গে দেশটিতে থাকা কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি নোমপেন থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। এছাড়াও কম্বোডিয়ায় থাকা নিজেদের নাগরিককে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধের আশঙ্কায় সীমান্ত সংলগ্ন 86টি গ্রামের প্রায় 40,000 থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কম্বোডিয়াও থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সনেছে এবং সব কূটনীতিককে প্রত্যাহার করেছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ফেসবুক পোস্টে দাবি করেন, থাই সেনাবাহিনীর গোলাবর্ষণের জবাব দিয়েছে তাদের সেনারা। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। থাই সেনাদের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন ও অবৈধ আগ্রাসন বলে অভিহিত করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিছুদিন আগে কম্বোডিয়ার সাবেক রাজনীতিকের সঙ্গে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতনতাং সিনাওয়াতের এক ফোনালাপকে ঘিরে পুনরায় সামনে আসে দুই দেশের সীমান্ত দ্বন্দ্ব। উস্কানি, প্রতিশোধ আর জাতীয় মর্যাদার দ্বন্দ্বে দুই প্রতিবেশী এখন যুদ্ধের দ্বারপ্রান্তে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু কর্মসূচি থেকে এক চুলও পিছু হটবে না ইরান। প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতেও প্রস্তুত দেশটি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে কোনো ভরসা নেই বলেও স্পষ্ট করেন তিনি। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত 24 জুন মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। এই কয়েকদিনে পারস্য উপসাগরীয় দেশটির ওপর নৃশংস হামলা চালায় তেল আবিব। এমনকি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল ফোর্দোতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা করা জবাব দেয় ইরানও। আর এত বর্বরতার মূলে পশ্চিমারা দোষেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে। এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি বলেন, ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে ইরান। প্রয়োজনে আবারও ইসরায়েলের গভীরে হামলা চালাবে ইরানের বাহিনী। তবুও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক চুলও নড়বে না তেহরান। তিনি আরও বলেন, পুরোপুরি আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র তাদের লক্ষ্য নয়, তাই কারো থেকে কোনো হুমকি বা চাপের মুখে এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা বাতিল করবে না। এছাড়াও ইরানে ইসরায়েলি আগ্রাসনে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি হামলায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ইরানের 900 মানুষের প্রাণ গেছে। পাল্টা হামলায় নিহত হয়েছেন অন্তত 28 জন ইসরায়েলি। এমনকি 15 জুন ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইসরায়েলি হামলায় মাসুদ পেজেশকিয়ান নিজেও আহত হয়েছেন। এসব হামলার মধ্য দিয়ে দেশটির নেতৃত্ব ধ্বংস করার ব্যর্থ পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাই চলমান যুদ্ধবিরতিতে তার কোনো ভরসা নেই বলে স্পষ্ট করেন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং তা শিগগিরই আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA কে জানানো হবে বলে জানিয়েছে ইরানের প্রশাসন। IAEA এর কিছু সহযোগিতা স্থগিত থাকলেও নতুন করে পরিদর্শক পাঠিয়ে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। শত শত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সরকার। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অবৈধ অভিবাসী অভিযোগে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। যথাযথ প্রক্রিয়া ছাড়া আটক ও বহিষ্কার করা মানবাধিকারের লঙ্ঘন বলে জানিয়েছে HRW। বিতরণের বিষয়ে জানতে চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি। অবৈধ অভিবাসী দাবি করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে শত শত বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারত। স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এদের অনেকেরই ভারতের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর নাগরিকত্ব রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। HRW এর প্রতিবেদনে বলা হয়, 2025 সালের মে মাস থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার স্থানীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশে বিতরণের অভিযান শুরু করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, গত এপ্রিলে জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার পর এই দমনপীড়ন শুরু হয়। পুলিশ মুসলিমদের ফোন, নথি ও ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে, যার কারণে তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আটককৃতদের মধ্যে কেউ কেউ বলেছেন, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF এর কর্মকর্তারা তাদের হুমকি দিয়েছে, আক্রমণ করেছে এবং বন্দুকের মুখে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত 8 জুলাই চিঠি দেয় HRW। তবে এ বিষয়ে কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি।